পেদারি না খাইতে চাইলে ওরা উপরে উঠবে, সামনে যান। কুকি চীনের এরিয়া পার হয়ে আমরা গেছি। I love you. আস্তে, এটা একেবারে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী জায়গা। কতটা ডেয়ারিং। শেষ রাত জঙ্গলে শুয়ে রয়েছি, আবার সারাদিন হাইটা ব্যাক করে এসে পড়ছি 24 ঘন্টা। সো সাকা ট্রেকিং করা আসলে খুব সহজ কিছু না। প্রকৃতিকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। এবং আপনার জন্য শুভকামনা থাকলো। সাঙ্গু, যাকে বলা হয় পাহাড়ের প্রাণ, যে নদী বয়ে চলে পাথুরে পাহাড়ের বুক চিরে, যার প্রতি ভাগে লুকিয়ে আছে এক নতুন রহস্য। আজ আমরা সেই সাঙ্গু নদীর বুক চিরে এগিয়ে যাব এক দুর্গম পথে। আমাদের গন্তব্য সাকা হাফং, স্থানীয়দের কাছে যা ক্ল্যাংলংময় বা মোদকটং নামেও পরিচিত। এটি কি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, নাকি অন্য কোনো সর্বোচ্চ চূড়া রয়েছে বাংলাদেশে? আজকের অভিযানে সেটি খুঁজে দেখার চেষ্টা করব। দর্শক, আজকের ভিডিওতে সাকা হাফং অভিযানের সকল অভিজ্ঞতা শেয়ার করছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। তো চলুন শুরু করা যাক। ঢাকা থেকে রাত 10:30টায় রওনা দিয়ে ভোর 5টায় চকরিয়া বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আলীকদম হয়ে থানচির সাঙ্গু নদী দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, যেটা সাকা হাফং বলা হয়, সেখানে যাচ্ছি আর কি। এখান থেকে থানচি থেকে যেই সাঙ্গু নদীর এখান থেকে যাত্রা শুরু করলাম। সাঙ্গু নদীর এই অংশটুকু অবিশ্বাস্য সুন্দর। কোথাও নদী একদম শান্ত, আবার কোথাও বড় পাথরের ধাক্কায় উত্তাল নদী। এই নদী শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি পাহাড়ের মানুষদের জীবনরেখা। আপনারা হয়তো অনেকেই জানেন না, সাঙ্গু বাংলাদেশের একমাত্র নদী যা দেশের ভেতরেই উৎপত্তি হয়ে দেশের সীমানাতেই শেষ হয়েছে। মিয়ানমার সীমান্ত সংলগ্ন আরাকান পাহাড়ের পাহাড়ি ঝর্ণা থেকে এই নদীর জন্ম। পাহাড়ের কঠিন পাথর ভেদ করে বছরের পর বছর ধরে বয়ে চলা এই জলধারা আজ বাংলাদেশের এই চিরচেনা সাঙ্গু নদী। দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় আর কুয়াশার চাদর। সাঙ্গু কেবল একটি নদী নয়, এটি বাংলাদেশের এক অপার্থিব সৌন্দর্য। পানি একদম শুকিয়ে গেছে, এখন এখান থেকে নাইমা আবার হাইটা যেতে হবে। ওইখান থেকে আবার মানে অতটুকু শুকনা দেখে না, বোটের যেই ছোট পাখা, ওই পাখাটা লাইগা যায় আর কি নিচের ইয়ার সাথে। অলরেডি নেটওয়ার্কের বাইরে চলে আসছি। অলরেডি নেট নাই আমাদের মোবাইলে। কিছুক্ষণ আগে অনেকে টেলিটকে, তারপর হচ্ছে এয়ারটেলে কিছু পাইছিল, বাট এখন কিচ্ছুই নাই। বাংলার রূপ যে কতটা বৈচিত্র্যময় তা সাঙ্গু নদীকে না দেখলে বিশ্বাস করাই কঠিন। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই নদী যেন এক জীবন্ত জলছবি। তো এই নেটওয়ার্কবিহীন এই 4-5 দিন আমরা যেটা এক্সপ্লোর করবো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, এবং যেই যে পরিস্থিতিগুলো আমাদের সামনে পড়বে সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রায় 1.5 ঘন্টা নৌকা ভ্রমণ শেষে আমরা এসে পৌঁছালাম রেমাক্রি ফলসে। প্রথম নাফাকম পাড়া যাব, নাফাকম থেকে হয়তো একটু 10 মিনিট বইতে দেবো, এরপর আল্লাহর রহমতে একদম ডাইরেক্ট কুইসাপাড়া যাইতে তো 11টা সামথিং বাজবে, রাত্রে 11টা। হ্যাঁ, নাফাকম যাইতে সর্বোচ্চ 7টা, 7:30, 7টা বাজতে পারে, কারণ 4টা বাজে না, হ্যাঁ 3 ঘন্টা এরকম। তো হাঁটতে চলতে থাকি আর কি, বিসমিল্লাহ। আর আজকে আমাদের কেভিটির পক্ষ থেকে একদম মাশাআল্লাহ সব দিক থেকে পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। নাইম ভাই গাইড বা যা যা দরকার সব কিছু স্টেপ নিতেছে আর কি, যেখানে যা লাগে। শেষ পর্যন্ত নাইম ভাই এইটা অব্যাহত থাকবে চেষ্টাটা, এবং খুব সুন্দরভাবে আমরা শেষ করে ঢাকায় ব্যাক করতে পারবো যদি আল্লাহ চায় তো সব কিছু ঠিকঠাক থাকে। সামনের দিকে যাওয়া যাক। নৌকা ভ্রমণ শেষে এবার আমাদের আসল লড়াই শুরু। সাকা হাফং জয় করতে হলে আপনাকে দিনের পর দিন হাঁটতে হবে গভীর পাহাড় আর ঝিরিপথ দিয়ে। শহর ছেড়ে যত গহীনে যাচ্ছি চারপাশটা ততই ঘন সবুজে ঢেকে যাচ্ছে। এলাকার পাহাড়ি পথগুলো যেমন সুন্দর তেমনি রোমাঞ্চকর। উঁচু নিচু রাস্তাগুলো যখন মেঘের কাছাকাছি নিয়ে যায় তখন শরীরের লোম খাড়া হয়ে যায়। খাড়া পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হওয়া ভয়ঙ্কর সুন্দর রাস্তা দিয়ে চলার সময় একদিকে থাকে গভীর খাদ আর অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়।
ডিম কি লাগে জিনিসের দাম বাড়ে দেখেন। ডিম আচ্ছা যতক্ষণ খেয়ে যান হ্যাঁ 2 ঘন্টার মতো অলরেডি আমাদের হাঁটা হয়ে গেছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা হেঁটে নাফাখুম পাড়ায় পৌঁছে গেলাম। পাশেই রয়েছে নাফাখুম জলপ্রপাত। 20 থেকে 25টি ঘর নিয়ে দাঁড়িয়ে আছে এই পাড়া। আগত দর্শনার্থীদের বরণ করে নিতে দীর্ঘ অপেক্ষায় থাকে এই পাড়ার মানুষ। পানি প্রবাহের পরিমাণের দিক থেকে সম্ভবত নাফাখুমই বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত। উপর হতে আছড়ে পড়া পানির আঘাতে ঝর্ণার চারিদিকে সৃষ্টি হয় ঘন কুয়াশার। উড়ে যাওয়া জলকণা বাষ্পের সাথে ভেসে ভেসে আপনার শরীরে এসে পড়বে। সে এক রোমাঞ্চকর অনুভূতি। নাফাখুমকে অনেকেই বাংলার নায়াগ্রা হিসেবেও চিনে থাকেন। সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এসে নাফাখুমে পৌঁছাইলাম। আমাদের এখন আরও গন্তব্য অনেক দূর বাকি। থুইসাপাড়া থেকে তারপরে আমাদের রুট আবার চেঞ্জ করতে হবে। নাফাখুমে একটি বিরতি নিয়ে সন্ধ্যায় আমরা রওনা দিয়েছি থুইসাপাড়ার উদ্দেশ্যে। পৌঁছাতে হবে রাত 10টা থেকে 11টার মধ্যে। আগে পৌঁছাতে পারলে তো আরও ভালো। ঘুটঘুটে অন্ধকার আর কৃত্রিম আলোর সাহায্য নিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঝিরি দিয়ে এগিয়ে চলছি আমরা। অবশেষে রাত 9টায় আলহামদুলিল্লাহ থুইসাপাড়াতে আমরা এসে ঢুকছি। এই যে ভিআইপি রুম, আমাদের 5 স্টার ভিআইপি রুম। এই যে কুরুক্ষেত্র ট্রাভেলার সব। ওর খাসির পিস দিব না ভাই, ওর খাসির পিস বাদ। সজীব ভাই খাসি পাইছি ভাই, ওকে না কেউ তাকাইবো না, আমাদের সবার চোখ বন্ধ। পাড়ায় পৌঁছেই আমাদের রাতের খাবারের প্রস্তুতি চলছে। খাসি আর ডাল দিয়ে রাতের খাবার শেষে 12টায় ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে এখান থেকেই রওনা দিতে হবে নিকোলাস পাড়ার উদ্দেশ্যে। যাবার আগে খানিকটা সময় দেখে নিয়েছি সাজানো গোছানো ছোট্ট থুইসাপাড়া। এ যেন এক প্রকৃতির সৌন্দর্যে ভরা। এটা আসলে মানে চাওয়া পাওয়া না পাওয়ার কোনো বিষয় না, কিন্তু এটা একটা মানে অন্যরকম একটা আনন্দ আর কি। আমরা সবাই খুব আনন্দ করছি কালকে। তো দেখা যাক আজকের ইয়েটা আর বাকি অন্যান্য যেগুলো আছে সেগুলো কীরকম হয় আর কি। হ্যাঁ, সামনে আরও ভালো কিছু অ্যাডভেঞ্চার হবে। এখন আমরা এখান থেকে নিকোলাসের দিকে যাচ্ছি। নিকোলাস শেষ করে তারপর হচ্ছে আবার আমি ইনশাআল্লাহ আমি এরকম এরপরে বাকিটা আর কি শেষ করবো ইনশাআল্লাহ। একদম শেষ পর্যন্ত সামিট ইনশাআল্লাহ ক্লিয়ার করবো। হ্যাঁ, সাকা সামিট করব। সাকা ওকে। রিজার্ভে থাকা শুকনো খাবার ও হালকা পানি খেয়ে আমরা সকাল 6:30টার দিকে নিকোলাস পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেতে আমাদের সময় লাগবে প্রায় ঘণ্টাখানেকের মতো। এইটুকু পথ পার হতে বেশ উঁচু উঁচু আঁকাবাঁকা পাহাড়ি খাড়া পথ পাড়ি দিতে হয়েছে আমাদেরকে। কেমন লাগলো নিকোলাস পাড়া আসতে? অনেক কষ্ট হয়েছে, কিন্তু ব্যাপার না, সাকা যেতে আরো বেশি কষ্ট হবে। আরো বেশি কষ্ট হবে, কিন্তু মেনে নিতে হবে। মেনে নিতে হবে, এটাই হচ্ছে মজার। আর প্রায় 40 মিনিটের মতো হবে না ভাই? 1 ঘন্টা লাগছে প্রায় ঘন্টাখানেকের মতো আমরা পুরোটাই up সকালবেলা থুইসাপাড়া থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে আসছি হচ্ছে নিকোলাস পাড়ায়। পাড়ায় প্রবেশ করে ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখেই মনে হলো যে পাহাড়িদের জীবন এমনই হয়। সাহায্য ছাড়াই একাই চলতে পারে পাহাড়ি পথ আর সহ্য করতে পারে কঠোর পরিশ্রম। প্রয়োজন হয় না কোনো ট্রেনিংয়ের। গত 2 দিন ধরে নেটওয়ার্কের বাইরে, আরও কতদিন থাকতে হবে নেটওয়ার্কের বাইরে। সো এই যে একদম নেট নাই নিকোলাস পাড়াতে, মানে নির্দিষ্ট একটা জায়গায় পরে থানচির ওখান থেকে আর নেটওয়ার্ক পাওয়া যায় না। কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা দেবতা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার আমরা আমিয়াখুম, ভেলাখুম এবং সাতভাই খুম এখানে একসাথেই 3টি স্পট ঘুরে দেখব। যতই উপরে উঠেছি ততই কঠিন হয়েছে আমাদের পথ। খাড়া পাহাড় আর সরু রাস্তা, একদিকে আকাশ ছোঁয়া উচ্চতা আর অন্যদিকে গভীর খাত। অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এই পথ যেমন রোমাঞ্চকর ঠিক তেমনি ভয়ঙ্কর। প্রতিটি বাঁকেই যেন লুকিয়ে আছে নতুন এক রোমাঞ্চ। ডিম খেলতেছি, পাহাড়ি মোরগের ডিম। পাহাড়ি মোরগের ডিম। আমরা পাহাড়ের চূড়ায় ইসবেকার খাচ্ছি, খুবই সুস্বাদু, খুব ভালো লাগছে। ওকে, সামনে ভাই নামতেছে। এই মেহমান, কি খবর? ভালো? এই যে এই যে অনেকক্ষণ পরে ভ্রাম্যমান পেঁপে না, কত করে পিস দাদা? 10 টাকা মাত্র? আর চায়ের ব্যবস্থা আছে? চায়ের ব্যবস্থা আছে। ক্লান্তি দূর করতে একটা রং চা এবং কিছু শুকনো খাবার বেশ প্রয়োজন ছিল।
নিচে নামতেই চোখে পড়ল এখানকার তাজা পাহাড়ি পেঁপে এবং রং চা, যেটা অসাধারণ এক পদ্ধতিতে বাঁশের মধ্যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা হয়। দেখতে বেশ লোভনীয় এবং মুখে লেগে থাকার মতো অসাধারণ একটি রং চা খেয়ে আমরা প্রথমেই দেখতে যাচ্ছি ভেলাখুম। দুই পাশে উঁচু উঁচু দেয়াল আর মাঝখান দিয়ে সবুজ শান্ত স্বচ্ছ সরু জলধারা। এই সরু জলধারার ভিতর দিয়ে বাঁশের ভেলায় ঘুরে বেড়ানো প্রকৃতির এক অপূর্ব সুন্দর পাথরের দুর্গ ভেলাখুম জলপ্রপাত। মনে হবে যেন প্রকৃতি এখানে তার সবকিছু ঢেলে সাজিয়েছে। ভেলাখুম থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের দূরত্বেই আমিয়াখুম ঝর্ণা। সারা বছরই এই ঝর্ণা পানিতে পরিপূর্ণ থাকে। বর্ষাকালে এই ঝর্ণা হয়ে ওঠে স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুফাত। তাই ছবি তোলা এবং অতি উৎসাহী হওয়ার ক্ষেত্রে হতে হবে সর্বোচ্চ সাবধান। এবং নেটওয়ার্কের বাইরের এই যে এক্সপ্লোরগুলো বেশ আনন্দদায়ক মুহূর্ত এবং মাঝে মাঝে ভয় এবং আতঙ্ক হয়ে উঠতেছে। আমিয়াখুমের যে পানিগুলো, ঝর্ণার পানিগুলো নেমে এখান থেকে এদিক থেকে বের হয়ে পানিগুলো চলে যাচ্ছে। এখানে আর তেমন কোনো মানুষের আনাগোনা নাই। 3-4 মিনিট বোল্ডার পথ পাড়ি দিয়েই ভেলায় করে যেতে হয় সাতভাইখুম। মনে রাখতে হবে সাতভাইখুম ও ভেলাখুমের ভাড়া ব্যক্তিগত খরচেই বহন করতে হয়। 100 থেকে 150 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে 5 থেকে 6 জন মিলেই নেওয়া যায় একটি ভেলা। একদম নিরিবিলি স্তব্ধ, কত উপরে আমরা পাহাড়ের নিচে আছি দেখেন, ভেলায় করে যাচ্ছি। ওই যে আমাদের ভেলার পাইলট, আর ওইখান থেকে দেখেন ওই যে পাহাড়ের একটা চূড়া দেখা যাচ্ছে। ওরে বাপ রে বাপ, এটা কত উঁচু! এই মনে হচ্ছে যে এখনই মনে হয় গাছগুলো মাথার উপরে পড়বে, কি অবস্থা! কথিত আছে দেবতা পাহাড় থেকে ভেঙে পড়া বিশাল বোল্ডারগুলোর মধ্যে 7টি বড় পাথরকে কেন্দ্র করে সাতভাইখুমের নামকরণ করা হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, পাহাড় থেকে নির্বিচারে গাছ কাটার কারণে দেবতাদের অভিশাপে 7টি পাথরের মধ্যে একটি পাথর ভেঙে 2 টুকরো হয়ে গেছে। তখন থেকেই এটির নামকরণ করা হয়েছে সাতভাইখুম। আবার আসলে কখনো দেখা হবে। হ্যাঁ, ওনার এখান থেকে চা খাইলাম, বেশ ভালো লাগলো আর কি। চাটা খুব ভালো লাগছে, ওই বাঁশ দিয়ে চা বানায়, ওই বাঁশের মধ্যে চায় লিকার করে। ভালো থাকবেন। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা থাকলো। ওইখানে বিজিবির টহল এসে ওখানে ওনারা দাঁড়ায় রয়েছে, তো ওনারা চলে গেলে তারপরে আমরা উপর উঠবো আর কি। রোমাঞ্চকর খুমের রাজ্যগুলো দেখে আমরা আবার নিকোলাস পাড়ায় ফেরত এসেছি। এখান থেকেই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সাকাহাফং জয়ের উদ্দেশ্যে রওনা দেব। আর পাহাড় প্রেমীদের ট্রাভেল গুরু আমাদের বড় ভাই আছে। বড় ভাইয়ের সাথে কথা হয়েছে গতকালকেও। মানে যারা ট্রাভেল পছন্দ করে প্লাস মানে তুখোর পাহাড় প্রেমী, তাদের বিকল্প আর কোনো চিন্তা করার আমার মনে হয় না দরকার আছে সোহেল ইব্রাহিম ভাইয়ের ক্ষেত্রে। আমার কাছে মনে হয়েছে যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারসন মানে পাহাড় ট্রেকিংয়ের জন্য। সোহেল ভাই, নতুনদের জন্য কি বলবেন? পাহাড়ে তো আসলে অনেকেই আছে বেস্ট, শুধু 2-1 না, অনেকজনই আছে। তো নতুনদের জন্য হচ্ছে যে আমি বলবো সঠিক সময়ে সঠিক যাওয়ার জন্য, পাহাড়ে আসলে নিজের মতো করে উপভোগ করার জন্য। পাহাড় শুধুমাত্র দেখা চলে গেলাম এটার জন্য না, মানে ফিলিং করার জন্য। মানে সময় থাকতে সুযোগটা কাজে লাগানো আর কি, সুযোগের সদ্ব্যবহারটা করা। পর্যন্ত কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। নতুনদের জন্য আপনার অভিজ্ঞতা কিছু শেয়ার করেন। যারা নতুনদের জন্য অভিজ্ঞতা, ছোট ছোট ট্রেকিং ট্যুর করতে হইব, এসব বড় ট্যুরে আসা যাবে না, দরকার নাই। হ্যাঁ, মানে নাফাকুম আমিয়াকুম ইয়ানাফ, এর বেশি আর না না, try ওইদিকে কিউক্রাডাং
এরকম ছোট ছোট ট্রিপ গুলো ছোটগুলো, এরপরে আস্তে আস্তে সাহস হলে পরে ধীরে ধীরে আগাবে আর কি। 3টা 4টা করার পরে ঠিক হয়ে যাবে। ওকে, সামনে হাঁটতে থাকি, চলতে চলতে কথা হবে, আল্লাহ গল্প হবে ভরসা। ইনশাল্লাহ। ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ দেখা যাবে ইনশাল্লাহ। ফাহিম ভাইয়ের সাথে গতকালকে কথা হয়েছে এবং পুরোটা সময় জুড়ে চেয়ার আপ করতেছে আলহামদুলিল্লাহ। আর আপনারা তো সবাই চিনেন ভাইকে, নবরসকে পুরো বাংলাদেশি চিনে মোটামুটি অলরেডি। আর হ্যাঁ হ্যাঁ, তো ফাহিম ভাই যারা নতুন আছে তাদের জন্য কি পরামর্শ দিবেন? ট্রাভেল, নিজেদের দেশের বিউটিটা, ন্যাচারাল বিউটিটাকে তুলে ধরেন, ট্যুরিজমটা আরও এগিয়ে যাক। আর হ্যাঁ, প্রকৃতিকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। ওকে, থ্যাংক ইউ। সামনের দিকে চলতে থাকি, আরও কথা হবে, গল্প হবে। আমরা টস মারলে এরা মায়ের দেখবে, এর জন্য দিনের বেলা শেষ করতে পারলে আমরা ওইখানে বসে থাকবো, রাতের বেলা উঠে যাবো, কোনো প্যারা না। মূল ট্রেকিং শুরু হলো এবার। আমাদের পথ এখন পাথুরে ঝিরি পথে, দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে স্বচ্ছ জলের ধারা। পাথরের উপর দিয়ে সাবধানে পা ফেলে এগিয়ে চলা, চারিদিকে কেবল পাখির ডাক আর ঝর্ণার কলতান। জঙ্গল যত গভীর হচ্ছে, রোমাঞ্চ ততই বাড়ছে। প্রতিটি মোড় যেন এক অদ্ভুত রহস্যে ঘেরা। বলার কিছু নাই, এত ভয়ঙ্কর। উপরের দিকে এমন উঁচু উঁচু খাড়া পাহাড়, পাহাড়ের বাঁকে বাঁকে দেখা মেলে ছোট ছোট পাড়া। মারমা, ম্রো বা ত্রিপুরাদের এই বসতিগুলো যেন শান্তির নীড়। মাচাং ঘরে বসবাস আর জুম চাষের পরিশ্রমে গড়া তাদের এই জীবন। পাহাড়ের কঠিন বাস্তবতাকে সঙ্গী করেও তাদের মুখে সবসময়ই যেন লেগে থাকে হাসি। প্রকৃতির সাথে মিতালি করে বেঁচে থাকার এই দৃশ্য সত্যি শেখার মতো। যে যত বেশি বলুক কষ্ট তো লাগবেই, কারণ পাহাড়ে ট্রেকিং করা মানেই হলো একেবারে বডিতে নিউ একটা লুক। ওই যে আলহামদুলিল্লাহ আমাদের যে 6 জন আছি আমরা মাশাআল্লাহ সবাই মোটামুটি একটা জুমঘর আছে পরিত্যক্ত অবস্থায়, মিষ্টি কুমড়া একবারে শুকায়া পৌঁছে গেছে, একদম শুকায়া। হ্যাঁ, ভাই বিশ্বাস করেন আর নাই করেন, এটা যে কতটা ডেয়ারিং, মানে একটু চোখের আড়াল হইলেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা, টিম থেকে ফসকে পড়ার ভয়, আর সামনে অসংখ্য ছোট বড় ছোট ছোট কাঁটাওয়ালা গাছ, পাহাড়ি আঁকা বাঁকা পথ, আর খোঁচা খাওয়ার ভয়। শুধু কঠিন বলে শেষ করে দিলে হবে না, কঠিন থেকে কঠিন। অবশেষে প্রায় 3 ঘন্টা ট্রেকিং শেষ করে আমরা প্রায় সন্ধ্যা নাগাদ কালামন পাহাড়ের নিচে নামতে সক্ষম হই। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আসল পরীক্ষা শুরু হয় এখান থেকেই। দুপাশে উঁচু পাহাড়, মাঝখানে ছোট ছোট পাথুরে ঝিরিপথ, কখনো হাঁটুপানি, কখনো পিচ্ছিল, আর আমাদের এগিয়ে চলা। বনের নিস্তব্ধতা আর পাখির ডাক ছাড়া এখানে আর কোনো শব্দ নেই। নাম কি দাদা? এখন যেখানে বসে আছি এটা কালামন পাহাড়ের নিচে আর কি, কালামন পাহাড়ের নিচে এখন আমরা বসে আছি। আমাদের টিমের বাকি মেম্বাররা পুরো পিছনে আছে। ভাই যেই পরিমাণ খাড়া, এটা মানে কল্পনা করা যায় না, আসলে নিজের চোখে বিশ্বাস করা যাবে না যে কি দুর্গম, এত ভয়ঙ্কর, বাপরে বাপ। রাতের অন্ধকারে দুর্ধর্ষ ট্রেকিং করতে করতে আমরা 10টা নাগাদ ঝিরিপথে একটি খাবারের বিরতি নিচ্ছি। পাহাড়ি ঝিঝি পোকার আওয়াজ আর সাথে ঠান্ডা বাতাস নিয়ে এখান থেকেই আমাদের গভীর রাতে আরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হবে সর্বোচ্চ চূড়ায়। এই পথে চলতে গিয়ে কিছুক্ষণ পরপরই আতঙ্কে বুক কেঁপে ওঠে, কখন না জানি বিজিবি আমাদের ধরে ফেলে। ভাই ঝালমুড়ি কেমন হয়েছে? মধু। আর সবার হাতে হাতে বাটি ধরাই দেওয়া হয়েছে একটা করে, যারে বাটি পাইছে বাটি ধরাইছে, যারে কাপ পাইছে কাপ ধরাইছে। আর এই যে বিগ বস খাচ্ছে
একেবারে কি কেমন চা? এক চামচ চা খাবেন? এক চামচে দেন ভাই। কি চা গরম কেমন? মানে একেবারে শরীর চাঙ্গা হচ্ছে আর কি। ওকে। গভীর রাতে লাইটের আলো জ্বললে বিজিবির ক্যাম্প থেকে আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চুপচাপ কথা না বলে শুধু হেঁটেই গন্তব্যে পৌঁছাতে চাই। রাত 2টা বাজে। আমরা অনেক কষ্ট করে, মানে বলার বাহিরে এত পরিমাণ কষ্ট হয়েছে সাকাতে ওঠার জন্য। সাকার উপরে প্রবেশ করার পর কেমন লাগতেছে বলেন? ভাই আলহামদুলিল্লাহ, জীবনে অনেক বড় একটা ড্রিম ছিল, যেটা পূরণ হয়েছে। একটা হাজারো ট্রেকারদের স্বপ্ন সাকার উপরে আসা, মানে আলহামদুলিল্লাহ আমরা করছি। অবশেষে দীর্ঘ ক্লান্তি আর রোমাঞ্চকর যাত্রা শেষে আমরা দাঁড়িয়ে আছি সাকাহাফুংয়ের চূড়ায়। মেঘরা এখানে হাতের মুঠোয় ধরা দেয়। চারিদিকে পাহাড়ের যে বিশালতা দেখা যাচ্ছে তা দেখে পথের সব কষ্ট নিমিষেই ভুলে যাচ্ছে। জয় হলো সাকাহাফুং, আর জয় হলো পাহাড়ের প্রতি ভালোবাসার। কেমন লাগছে সাকা সামিট করে? মাশাআল্লাহ খুবই এক্সাইটিং। মানে 2026 সালে প্রথম যাত্রা। 2026 সালে আমরা প্রথম সামিট করলাম এখানে দেশের সর্বোচ্চ আনঅফিশিয়াল সর্বোচ্চ পাহাড় সাকা পাহাড়ে। সাকা পাহাড়। আর রাত্রেবেলা এত কষ্ট হইতেছিল, মনে হচ্ছিল এই নাইমা যায়। এক্সট্রিম ট্রেকিং, এক্সট্রিম মানে প্রো লেভেলের ট্রেকার সব একসাথে। ক্লান্তি আর চড়াই উতরাই পেরিয়ে আমরা দাঁড়ালাম বাংলাদেশের অন্যতম উচ্চতম বিন্দু সাকাহাফুংয়ের চূড়ায়। মেঘেদের লুকোচুরি আর চারপাশে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি। এ বিজয়ের আনন্দ শব্দে প্রকাশ করা অসম্ভব। পাহাড় শিখিয়েছে ধৈর্য, আর প্রকৃতি দিয়েছে দুহাত ভরে শান্তি। আমার বাংলাদেশের পতাকা উঠতেছে, আর ঠিক আমার পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মিয়ানমারের পাহাড়। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক যে গিরিখাত। এখান থেকে আল্লাহ না করুক যদি কখনো কোনো কারণে পা স্লিপ করে, তাহলে একেবারে নিশ্চিত আপনি চিরদিন ছবির পাতায় স্মৃতি হয়ে থাকবেন। মানে প্রো লেভেলের বা এক্সট্রিম লেভেলের যারা এর আগে আমিয়া খুম, তারপর নাফা খুম, ভেলা খুম, সাত ভাই খুম, এগুলো সব শেষ করে তারপর হচ্ছে আমরা সাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি গতকালকে বিকেল 4টায়। মাঝখানে ছোটোখাটো কিছু ব্রেক এবং যেই কালামন পাহাড় থেকে নামার সময় যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটা একেবারে স্মৃতির পাতায় থাকবে। সাকায় বসে শুকনো খাবার বিস্কুট চলতেছে, বাস আর লাগবে না। আমাদের এইটা হলো আমাদের সুপারম্যান গাইড। এই যে আমাদের দুই দাদা। রাত্রেবেলা মানে আমরা ওনাদের সাথে দৌড়াই পারি না, এমনভাবে দৌড়ায়, বাপরে বাপ। অসাধারণ, এত ঠান্ডা ভাই বুঝতে পারিনি ভাই। ঘুম থেকে উঠে লিটারালি কাঁপতেছি এখন। আমার জ্যাকেট ভিজা, কারণ তবে যে 2 ঘন্টা ঘুমাইছে খুব ভালো ঘুমাইছে একদম, অনেক ভালো ঘুমাইছে। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে ফেরত এখানে সামিট করতে পারছি। আলহামদুলিল্লাহ। সাকা তার স্পর্শ আমাদের দিয়েছে। আমরা দোয়া করি সবাই যাতে সুস্থভাবে আবার ফিরে যেতে পারি এবং আপনার জন্য শুভকামনা থাকলো। ওকে, আমরা প্রায় দীর্ঘ গতকাল বিকেল 4টা বাজে আমরা রওনা দিচ্ছি। 4টা বাজে রওনা দিয়ে এখন পর্যন্ত আমরা যে কষ্ট করছি তার সেই কষ্টটা আমাদের সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। এবং প্রায় 7 ঘন্টার উপরে আমরা ট্রেকিং করে রাত্রে 2:30 বাজে আমরা এই সাকাহাফুং পাহাড়ের উপরে আমরা সামিট করতে সক্ষম হয়েছি। রাত্রেবেলা আমরা এখানে যে পাহাড়ের যে ঝোপটা, এটার মধ্যে আমরা ছিলাম। এটা বাংলাদেশের আনঅফিশিয়ালি সর্বোচ্চ চূড়া। এটা একেবারে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী জায়গা। এক পাশে গিরিখাত আর এক পাশে সাকাহাফুংয়ের পাহাড়, আর ওই পাশ থেকে পুরোটাই হচ্ছে মিয়ানমারের বড় যে উঁচু উঁচু পাহাড়গুলো, গিরিখাত। সো সাকা ট্রেকিং করা আসলে খুব সহজ কিছু না। আমরা যেটা আগে বুঝতাম না, আমরা এটা এখানে আসার পরে বুঝলাম। সো বেস্ট অফ লাক যারা নিউ আছেন, সাকা
যারা সাবমিট করতে চান তাদের জন্য। আমাদেরকে এই সাকায় নিয়ে আসার জন্য সবচেয়ে মানে সামনে এবং পিছনে যে গার্ড দিয়ে নিয়ে আসছে এই দুই দাদা। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম নকুল চন্দ্র ত্রিপুরা। নকুল চন্দ্র ত্রিপুরা। আর এই পাশে আমাদের মূল যেই সুপারম্যান সুকান্ত ত্রিপুরা। সুকান্ত ত্রিপুরা। আপনাদের দুজনকে এবং আমাদের টিম লিডার যে নাইম ভাই আছে, নাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেকটা টিম মেম্বার আমাদেরকে খুবই সাপোর্ট করছে। ওনাদের প্রত্যেকের সাপোর্ট আমাদের জন্য অনেক বেশি জরুরি ছিল। তো সবার সাপোর্টে আমরা সাকা সাবমিট করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার সুযোগ হলে আবার আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ। সাকা সামিটের সেই রাতে আমরা শুধু পাহাড়ের সাথে যুদ্ধ করিনি, যুদ্ধ করেছিলাম নিজের অস্তিত্বের সাথে। কোনো মতে একটা পাথরের খাঁজে ঝুলে থাকা সেই কয়েকটা সেকেন্ড আজও মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। ভাই ভাই দৌড়ের উপরে পার হইতে হয়। আমরা কি মানে সারা জীবন আমরা দেখছি বিভিন্ন মানে ভিডিওতে ওয়াইল্ড লাইফ, ট্রেকিং লাইফ, বাট এটা না করলে বুঝতেই পারতাম না যে আসলে রিয়েল লাইফটা কত ডেঞ্জারাস। বাইরে ভাই যে ভয়ঙ্কর দিন রাইডটা গেছে, এটা আমাকে বললেও বিশ্বাস করতে পারবে না কিরকম ভয়ঙ্কর রাত গেছে। মানে একটু পর পর এই ক্যাম্পের লাইটের আলো মনের মধ্যে ধুপ ধুপ একটা আতঙ্ক। এই দিক দিয়ে সবথেকে বড় আতঙ্কটা এই যে রাস্তা আর্মি আছে, পরে কুকিচিনের এরিয়া পার হয়ে আমরা গেছি। মানে সবচেয়ে বেশি কষ্ট হলো খাবারের কষ্ট। প্রথমত পানি, দ্বিতীয়ত শুকনো খাবার না থাকলে মহা বিপদ। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আমার হাইলে রে বৈঠা খাইলো রে ঘুনে, আমার হাইলে রে বৈঠা খাইলো রে ঘুনে, দয়াল গুরু তুমি বিহনে, আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ, পাপে ভরা দেহ ফেলিও না কেহ, তোমরা রেখে দিও গুরুর চরণে, তোমরা রেখে দিও গুরুর চরণে, দয়াল গুরু তুমি বিহনে। ভালো একদম সাদামাটা খিচুড়ি, ঝিরির পাশে বসেই খাওয়া, ঝিরিতেই হাত ধোয়া, আবার এই ঝিরির পানি এখন খাবো। একেবারে প্রাকৃতিকভাবে ফিল্টার করা পানি। এই কি ভাই, কি মোটা গাছ ভাই, দেখেন এই গাছটা পার হওয়ার জন্য কত লম্বা সিঁড়ি দেওয়া হয়েছে। এবার বুঝেন কি পরিমাণ মোটা এই গাছ। ট্রেকিং কাকে বলে? কালামান পাহাড় যেটা দিয়ে বেরিয়েছিলাম আমরা,
ওই রুট দিয়ে নামার সময় রাতের বেলা গেছি, যদি রাতের বেলা সেই ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদেরকে দেখানো সম্ভব হইতো, ওই জায়গা দিয়ে নামার দুঃসাহস আর কেউ করতো না, এতটা ভয়ঙ্কর। তোমরা কই যাও? ও ওরা তো ওই ওই নিকোলাস পাড়ার। রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস সাকাফং শেষ করে নিকোলাস পাড়ায় আবার ফেরত আসলাম। বেস্ট অফ লাক, ভালো লাগতেছে। মানে কতগুলো ঘর আছে, পরিবার কতগুলো পরিবার? 60 জন লোক, মানে পুরো এই নিকোলাস পাড়ায় 60 জন লোক। আচ্ছা 60 জন লোক, তার মানে এই যে কয়টা ঘর আছে প্রত্যেকটা আলাদা আলাদা আর কি। 6 পরিবার। আচ্ছা এই যে এখন ঠিক আছে, মানে 6টা পরিবার আর কি পুরো নিকোলাস পাড়াতে। অবশেষে প্রায় 24 ঘন্টার দুর্ধর্ষ ট্রেকিং শেষে আমরা পরদিন আবার বিকেলে প্রায় 4:30টায় নিকোলাস পাড়াতে পৌঁছে গেলাম। আজকে রাতে এখানে থেকে আগামীকাল সকালে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিব। কিছু দুই একটা অভিজ্ঞতা শেয়ার করেন একদম শর্ট টাইমে। পাহাড়ে অভিজ্ঞতার কোনো শেষ নাই। এখানে খাবার দাবারের কষ্ট হবে, থাকার কষ্ট হবে, শীতের কষ্ট হবে, প্যাক কাদা হবে, সব মাইনা নিয়ে যে আসতে পারবো সেই পাহাড়ে আসতে হবে। এক সময় ভালো খাবো, এক সময় হবে না। এক সময় এক জায়গায় যেতে পারবো, এক সময় ওই ডেস্টিনেশনে যাওয়া সম্ভব না, ঘুরে আসতে হবে। এক সময় জঙ্গলে শুয়ে থাকতে হবে, যেমন আমরা কালকে সারা রাত জঙ্গলে শুয়ে ছিলাম, সারাদিন হাঁটছি, শেষ রাত জঙ্গলে শুয়ে রয়েছি, আবার সারাদিন হাইটা ব্যাক করে এসে পড়ছি, 24 ঘন্টা টোটাল। তো এটা চিন্তা ভাবনা করে যে আসতে পারবো পাহাড়ে, তার জন্যই পাহাড়, নয়তো না। মানে সব ধরনের পরিস্থিতি মানায় নিতে হবে আর কি। কেমন আছো? তোমার কি নাম? খাবার দাবার করবেন না? এই বিচ্ছু বাহিনী, কি খবর? সব চকলেট খাওয়াই ব্যস্ত। তুমি তো একেবারে আমাদের বাঙালিদের মতো দেখতে মা। কেমন? জিন্নাপাড়াতে আমরা আসছি আর কি প্রায় 1 ঘন্টা ইয়েতে ট্রেক করার পরে। পাহাড়ি চাল, আচ্ছা এটা একটু মোটা, কিন্তু আবার এটা আবার লাল না, তাই না? সাদা টাইপের। লালও আছে, সাদাও আছে। এই যে খাওয়ানোর জন্য ওনারা ব্যবহার করে আর কি। এই যে আরেকটা মোটা চাল। বলার কিছুই নাই, পাহাড় মানে যে আপনার কি ধরনের এক এক সময় এক এক ধরনের ফেস করতে হয়, এটা না আসলে কখনো বোঝানো সম্ভব না। যত হাই কোয়ালিটি দেখেন আর কোনো লাভ নাই, বুঝছেন? কারণ পাহাড় লাইফটা না একটা ভিন্ন একটা জগৎ। এটা নিজের সাথে, নিজের জীবনের সাথে প্রতিনিয়ত প্রতি স্টেপ বাই স্টেপ আপনার মানে একটা ফাইটিং একটা লাইফ আর কি। এটা না আসলে কোনো দিন কল্পনাই করা যায় না। আর বিশেষ করে যারা সাকা বা এই ধরনের বড় বড় ট্রেকিং ট্যুরগুলো যারা করে বা যারা করে আসছে, এটা আসলে তারাই জানে যে এটা কতটা হিস্টোরিক্যাল হয় আর কি যাওয়ার পরে। মানে এখানে ঝিরির আওয়াজটা শুনতে খুব ভালো লাগতেছে। আর আমরা দীর্ঘ সময় হাইটে আসছি, তো জিনাপাড়া থেকে নামার পর একটা ঝিরি পেলাম, ঝিরির আওয়াজটা খুব দারুণ লাগতেছে। হাঁটার পথে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। একটু বসে কয়েক সেকেন্ড জাস্ট একটু ঝিরির আওয়াজটা শোনার চেষ্টা করবো। এখানেই থাকে। এখানে এখন পর্যন্ত 20 টাকা আছে। দাদা এটার নাম কি? জায়গাটার নাম কি? উইলাওয়াপাড়া। হ্যাঁ, উইলাওয়াপাড়া। হ্যাঁ। এখানে মোটামুটি খাবারগুলো কোথেকে নিয়ে আসো? থানচি থেকে। কষ্ট হয় না? কষ্ট হয়, মানে সব পিঠে করে নিয়ে আসতে হয়, এর জন্য দামটা একটু বেশি হয়। আর তোমার নাম? উষাত হয় মারমা। উষাত হয় মারমা। তোমরা মারমা না? হ্যাঁ মারমা। আবার কখনো আসলে দেখা হবে। ভালো থেকো। হ্যাঁ, বেস্ট অফ লাক। এই পাহাড়ের বাসিন্দা, কেমন আছো? ভালো আছো? তা আমি ওই জায়গায় বসে রয়েছি চিপার মধ্যে, দেখলাম যে কি ভাষায় বললো ভাই, খালি একটু ট্রাই করছিলাম আমি আসলে। যে ওই মহিলাটা একটু বয়স্ক, তো খুব রাগী, কতগুলো এইটা নিয়ে হুসু শো উ উসু সা 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 উসু উসু সিং পা হু উসু সু সু সা সা সা, আর ধুমধাম করে সিং পা করতে করতে কতক্ষণ মারছে এটার গুড়া। আমি মানে বৈশা কতক্ষণ, অনেকক্ষণ বৈশা ক্যালকুলেশন করে একটু প্র্যাকটিস করলাম। এবার সাঙ্গু নদী যেন বলছে তোমাদের ফিরে যাবার পালা। নদী পার হয়ে স্টেশনে আসতেই দেখা হলো বিজিবির সামনে, খেতে হলো বিশাল এক ধাওয়া। সবকিছু মিলিয়ে এই সাকা ট্যুরটি ছিল বেশ অসাধারণ, উপভোগ্য, ভয়ঙ্কর ও একই সাথে অভিজ্ঞতা সম্পন্ন। সামনে যান তাড়াতাড়ি, পেদারি না খাইতে চাইলে ওরা উপরে উঠবে। সামনে যান বাইরে ভাই। ওরা যদি একসাথে, ওরা এত পিছনে বললো কেন বুঝলাম না।
5 জন হইলে কি ব্রেক দিলেও তো এত সময় লাগার কথা না। আমি দেখলাম, আমি তো সদা গেছিলাম, চালাইছি তো উড়া দুরা পাগলা ঘোরার মতো। এখনকার এদিকে আসার সম্ভাবনা আছে? ওরা কি এদিকে উঠবে? আলীকদম হয়ে চকরিয়া থেকে আমরা রওনা দিচ্ছি ঢাকায় ফেরার পথে। আবার দেখা হবে পাহাড়ের অন্য কোনো চূড়ায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির সাথেই বাঁচুন।